প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো? আচ্ছা, আজকে ক্লাসে হচ্ছে আমরা কি পড়বো জানো তোমরা সবাই? কি জানো বলো তো? এটার মূল নামটা আসলে কি? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড নাকি এটা একটা পার্ট? তাহলে ওই নামটা কি? সেটা কি? ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সেন্টেন্সেস। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা ভাগ কি, সেটা কি? সিম্পল, কমপ্লেক্স এবং কি কম্পাউন্ড। এবং এই সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ এই একটা টপিক দ্বারা আমরা ইংলিশের আরো 3টা টপিক সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবো এবং জানতে পারবো। সেটার একটা হচ্ছে গিয়ে কি, প্রথমটা বলো তো কি হতে পারে? যে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই 3 ধরনের বাক্য দ্বারা আমরা আর কি কি শিখতে পারি? এক নম্বরে কি? কমপ্লিটিং সেন্টেন্স, যেটা আমরা কিছুদিন আগে কি করেছি। যখন আমরা কমপ্লিটিং করি ঠিক একইভাবে আমরা যখন পড়ি তখন আমরা কি করি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডকে আমরা ব্যবহার করি। তারপর আরেকটা কি? রাইট ফর্ম অফ ভার্বস। যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বস করি তখনও কি হয়? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের নিয়ম সম্পর্কে কি আমাদেরকে অবশ্যই জানতে হয়। আরেকটা কি, সেটা হচ্ছে আমরা এখনো পড়িনি আর পরবর্তীতে পড়বো, সেটা হচ্ছে গিয়ে কি? কানেক্টরস। কারণ এই দো বলো, বাট বলো, ডেসপাইট বলো, অথবা আমরা যে বিকজ অফ পড়ি, অ্যাজ সিন্স পড়ি, প্রত্যেকটা জিনিসই কি আবার কানেক্টরে কি অন্তর্ভুক্ত। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে আসলে ইংলিশের বিভিন্ন একটা বাক্যের বিভিন্ন অংশগুলোকে ভাগ করে সেটা যাতে আমরা প্রপারলি বুঝতে পারি, সেগুলোকে হচ্ছে বিভিন্ন পার্ট বাই পার্ট আলাদা করে আমাদেরকে আলাদা আলাদা নামে কি করা হয়? পড়ানো হয়। এখন আজকে আমরা পড়বো হচ্ছে গিয়ে সিম্পল, আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হচ্ছে কি কি কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এটা ট্রান্সফরমেশন করার আগে আমাদেরকে কিছু বেসিক কথা অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে সিম্পল বাক্য কি এবং এটার গঠন রীতি কেমন, কমপ্লেক্স বাক্য কেমন এবং কি কম্পাউন্ড বাক্যটা কেমন। তাহলে সিম্পল বাক্য মানে কি আমরা কিভাবে জানি? সিম্পল বাক্য মানে কি? সরল বাক্য, বাংলায় বলি সরল বাক্য। তো সরল বাক্যের যে মেইন ক্রাইটেরিয়া, সেখানে কি থাকে? একটা সাবজেক্ট থাকবে এবং একটা কি থাকবে? অবশ্যই ফাইনাইট ভার্ব। ক্লজ কয়টা থাকবে? একটা ক্লজ। বাক্য যত বড়ই হোক না কেন সিম্পল সেন্টেন্সের, কারণ সিম্পল সেন্টেন্স আসলে শুধুমাত্র আই ইট রাইস না, সিম্পল সেন্টেন্স অনেক বড় হতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে বাক্য অনেক বড় করব তখন সিম্পল সেন্টেন্সে কি করতে পারে? ক্লজ কয়টা থাকবে? একটাই থাকবে, কিন্তু অতিরিক্ত কি থাকবে? ফ্রেজ। ফ্রেজ। এবং ফ্রেজের মতো অসংখ্য কি থাকতে পারে? নন ফাইনাইট ভার্ব। তার মানে সিম্পল সেন্টেন্স যত বড়ই হোক না কেন সেখানে হচ্ছে ক্লজ থাকবে কয়টা? একটাই থাকবে, কিন্তু অতিরিক্ত কি থাকবে? ফ্রেজ থাকবে। আর ফ্রেজের মধ্যে কি থাকতে পারে? নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স মূল গঠন রীতি। এখন আমরা আসি কমপ্লেক্স সেন্টেন্সে। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি? জটিল বাক্য। তাহলে শব্দে বোঝা যাচ্ছে এটা কি? জটিল। তাহলে জটিল বাক্যের ক্ষেত্রে কমন কি? এখানে কয়টা ক্লজ থাকবে? দুইটা ক্লজ। আর প্রত্যেকটা ক্লজ হওয়ার জন্য কি ম্যান্ডেটরি? সেটা কি? ফাইনাইট ভার্ব। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে ক্লজ থাকবে কয়টা? দুইটা। এবং দুইটার মধ্যে অবশ্যই কি থাকতে হবে? ফাইনাইট ভার্ব থাকতে হবে। এখানে সাবজেক্ট ডাবল থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? দুইটা। আর এখানে আরেকটা বিষয় কি, যে এখানে দুইটা ক্লজ দুইটাই কি একই রকম ক্লজ থাকবে নাকি ভিন্ন ক্লজ থাকবে? তাহলে এখানে একটা কি থাকে? সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা কি? প্রিন্সিপাল ক্লজ। একটা থাকে কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। একটা কি? প্রিন্সিপাল ক্লজ। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে যদি আমি গঠন করতে হয় বা আমি এমনিতেও যদি লিখতে চাই, অথবা আমি রাইট ফর্ম অফ ভার্বের জন্য পড়ি অথবা আমি কানেক্টরের জন্য পড়ি, যখনই যেভাবেই আমি পড়ি না কেন আমাকে মেনলি জানতে হবে মিনিমাম ক্লজ কয়টা থাকবে? দুইটা। দুইটার মধ্যে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? দুইটা। সাবজেক্ট একটাও হতে পারে, সাবজেক্ট ডাবলও হতে পারে, এটা ডিপেন্ড করবে। কমপ্লেক্স সেন্টেন্সের বিভিন্ন গঠন রীতি আছে, তার উপরে ডিপেন্ড করবে। তাহলে দুইটা ক্লজের মধ্যে সেই দুইটা ক্লজ আবার কোন ধরনের ক্লজ হবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ, মানে কি আরেকজনের উপরে নির্ভরশীল। আরেকটা কি? প্রিন্সিপাল ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কার উপরে নির্ভর করে? প্রিন্সিপাল ক্লজের পরে। আমরা একটু পরে যখন এক্সাম্পল দিব তখন আমরা বুঝতে পারবো কেন এটা সাবঅর্ডিনেট ক্লজ, কেন এটা প্রিন্সিপাল ক্লজ। এবার আসি কম্পাউন্ড। কম্পাউন্ডকে বাংলা কি বলা হয়? যৌগিক বাক্য। কম্পাউন্ডের মধ্যে হচ্ছে যে কম্পাউন্ড বাক্য হওয়ার জন্য যে মূল বিষয় সেটা হচ্ছে গিয়ে কি, এখানেও কয়টা ক্লজ থাকে?
মিনিমাম দুইটা, একের দুইয়ের অধিক ক্লজ থাকতে পারে, তবে মিনিমাম কয়টা থাকে? দুইটা। দুইটা ক্লজের মধ্যে আগের মতো কয়টা ফাইনাইট ভার্ব থাকবে? দুইটা। কিন্তু এখানে আবার ক্লজ দুইটা হলেও দুইটা ক্লজই আবার কি হবে? প্রিন্সিপাল ক্লজ হতে হবে। এখানে দুইটাই কি ক্লজ? দুইটা প্রিন্সিপাল ক্লজ। এখন এই যে প্রিন্সিপাল ক্লজ আমরা বলছি, প্রিন্সিপাল ক্লজ হতে হলে কি লাগবে? অবশ্যই সাবজেক্ট থাকতে হবে, ফাইনাইট ভার্ব থাকতে হবে, আরেকটা কি থাকতে হবে? আর কিছু দরকার আছে? অবজেক্ট দরকার হয়। অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে, বাট দুইটা প্রিন্সিপাল ক্লজ হতে হলে অবশ্যই সেখানে কি থাকতে হবে? সাবজেক্ট থাকতে হবে, অবশ্যই কি ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে এটা হচ্ছে মূল গঠন রীতি একটা সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্য বোঝার জন্য। কমপ্লেক্স সেন্টেন্সে বিভিন্ন কি থাকে? কানেক্টরসের কি থাকে? নাম থাকে, যেমন আমরা দো পড়ি, তারপর কি আর কি পড়ি? অ্যাজ সিন্স পড়ি। আর কম্পাউন্ড বাক্যের ক্ষেত্রে হচ্ছে খুব সিম্পল বিষয়, যে আমরা যখন ট্রান্সফরমেশন করব দেখবো যে সেখানে ধরো খুব কম সংখ্যক কম্পাউন্ড যে কোঅর্ডিনেট যে ওয়ার্ডগুলো বলা হয় সেগুলো ব্যবহার করা হয়, যেমন সেটা হতে পারে অর, হতে পারে আদারওয়াইজ, হতে পারে কি অ্যান্ড, অথবা কি বাট। এই কয়েকটা দিয়েই মূলত দেখবে যে ট্রান্সফরমেশনের মধ্যে কি করা হয়? দুইটা ক্লজকে কি করা হয়? যুক্ত করা হয়। এখন প্রথমেই হচ্ছে বইতে আমরা দেখব যে বিভিন্ন সময় দেখবা যে সিম্পল টু কমপ্লেক্স করা, কম্পাউন্ড টু কমপ্লেক্স করা, আবার সিম্পল টু কম্পাউন্ড করা, আবার কি কম্পাউন্ড টু কমপ্লেক্স করা। তো আসলে বইয়ের নিয়ম খুললে মনে হয় হাজার কোটি নিয়ম দিয়েও কি বই ভরে আছে। তো এতগুলো নিয়ম আসলে কি মনে রাখা সম্ভব? এই জন্য কি করতে হবে? প্রত্যেকটা নিয়মকে কি করতে হবে? একসাথে 3 ভাগে ভাগ করে করতে হবে। অর্থাৎ আমি একটা বাক্য যেটা আমি সিম্পলে করব সেটাকে আমি কমপ্লেক্সেও পরিবর্তন করব, আবার কি কম্পাউন্ডেও পরিবর্তন করব। তাহলে কি হবে? একই সাথে ওই সিম্পল বাক্যের কম্পাউন্ড এবং কমপ্লেক্সটা দেখতে কেমন হবে আমি কি ভিজুয়ালি কি একসাথে সেটা দেখতে পারবো। আর আরেকটা বিষয় কি, যখনই আমরা কোনো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করব তখনই ওই নিয়মের সাথে যদি বোর্ডের কোনো নিয়ম মিলে থাকে, বোর্ডে কি বিভিন্ন প্রশ্ন এসেছে না, ওই প্রশ্নগুলো থেকে যদি কোনো নিয়ম মিলে যায় সেটা আমরা কি করব? এগুলোর সাথে সাথে প্র্যাকটিস করব, যাতে কি হয় আমরা কি একই সাথে বোর্ড এবং কি আমার উদাহরণ কি একই সাথে যেন উত্তরটা কি হয়ে যায়। তাহলে আমরা শুরু করে দেই একটা এক্সাম্পল দিয়ে। ধরো একটা এক্সাম্পল লিখতে পারি আমরা এরকম যে despite being insolvent they do not adopt any unfair key means. They do not adopt any unfair means. তাহলে despite being insolvent they do not adopt any unfair key means. এখন এই বাক্যে দেখো এই যে despite being insolvent, এখানে কি কোনো ভার্ব আছে? কোনো ভার্ব আছে? being is a কি নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা কি হতে পারে? এখানে কোনো সাবজেক্টও নাই, কোনো কি নাই, ফাইনাইট ভার্বও নাই। তার মানে যেহেতু এখানে সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, আমরা এটা কি বলছি? এটা সিম্পল সেন্টেন্স। সেহেতু আমরা বলেছি সিম্পল সেন্টেন্সে ক্লজ হওয়ার জন্য কি দরকার হয়? সাবজেক্ট দরকার হয়, ভার্বের দরকার হয়, আর কি অবজেক্ট থাকতেও পারে, অবজেক্ট নাও থাকতে পারে। অবজেক্টটা কি এখানে আছে সেহেতু আমরা বললাম। তার মানে এখানে মেইন ক্লজ কোনটা? দে ডু নট অ্যাডপ্ট এনি কি আনফেয়ার মিনস। যখনই কোনো ক্লজের মধ্যে সিম্পল সেন্টেন্সে ক্লজের সাথে অতিরিক্ত কোনো ফ্রেজ যুক্ত করা হয় সেটা সেজন্য যুক্ত করা হয় যাতে কি হয় বাক্যের অর্থটাকে কি করা যায়, একটু কি করা যায়, এনরিচ করা যায়। এখন বলছে তারা কি করে না কোনো রকম কোনো আনফেয়ার কি মিনস মানে কি কোনো খারাপ পদ বা খারাপ কি মাধ্যম কি তারা কি করে না নিজেরা কি অ্যাডপ্ট করা মানে কি কোনো কিছু কি তারা ধারণ, খারাপ কোনো পথ কি তারা বেছে নেয়নি। সোজা কথা কি খারাপ কোনো পথ কি তারা বেছে নেয়নি। তাহলে ডেসপাইট বিং ইনসলভেন্ট, ইনসলভেন্ট মানে কি তারা কি না অর্থনৈতিকভাবে তেমন কি সামর্থ্যবান না, অর্থনৈতিকভাবে তারা কি সেরকম সক্ষম ব্যক্তি কি না। তাহলে ডেসপাইট মানে কি আমরা যে কম্পিটিং এ পড়েছিলাম ডেসপাইট, মনে আছে? সত্ত্বেও, অর্থাৎ ডেসপাইট অথবা কি ইনস্পাইট অফ। ডেসপাইটের জায়গায় আরেকটা কি হতে পারে? ইনস্পাইট অফ। তাহলে ইনস্পাইট যখন দিব তখন তার সাথে কি বসে? অফ। আর যখন ডেসপাইট বসে তখন তার সাথে কি বসে না, কোনো রকম অফ বসে না। তাহলে এই ডেসপাইট বাংলা কি? এটা বাংলা কি? সত্ত্বেও। ডেসপাইট বাংলা কি? সত্ত্বেও। তাহলে ডেসপাইট বিং ইনসলভেন্ট যে তারা হচ্ছে অর্থনৈতিকভাবে কি তেমন সামর্থ্যবান হওয়া কি না হওয়া সত্ত্বেও তারা কি করেনি কোনো রকম কোনো খারাপ মাধ্যম কি তারা বেছে নেয়নি।
তার মানে এখানে কথাগুলো কি সেম কথা নাকি ভিন্ন বিপরীত কথা? বিপরীত কথা না? তার মানে হচ্ছে ডেসপাইট অথবা ইনস্পায়ার্ড যখন আমরা সিম্পল সেন্টেন্স করি তখন একটা ফ্রেজ একটা ক্লজ থাকলেও সেখানে কি কোন ধরনের কথাকে বলা হয়? বিপরীত কথা। অর্থাৎ এই নিয়মটা হচ্ছে আমরা কমপ্লিটিং এ করেছিলাম, যে কমপ্লিটিং এ যখন আমরা কি করি, বাক্যটাকে কমপ্লিট করি, তো সেখানে যখন আমরা লিখবো খেয়াল রাখতে হবে যে সেখানে কথাগুলো কেমন হবে? বিপরীত হবে। এবং খেয়াল রাখবেন সিম্পল সেন্টেন্সে যে টেন্স থাকবে সেই টেন্সটাই কি করতে হবে আপনাকে কমপ্লেক্সে করার সময় কি করতে হবে? ওই টেন্সটাই মেনটেন করতে হবে। এবং আসি কমপ্লেক্সে, এই ডেসপাইট যুক্ত নিয়মটাকে যখন আমি কমপ্লেক্সে নিব তখন আমি কি দিয়ে পরিবর্তন করব? দো অথবা কি অলদো, দো অথবা অলদো। তাহলে নিয়ম অনুযায়ী এই দো অলদো যুক্ত ক্লজ আমাকে কয়টা ক্লজ বানাতে হবে? দুইটা। কিন্তু এখানে কি দুইটা ক্লজ আছে? আছে? নাই। তাহলে ক্লজ বানাতে হলে আমাকে কি করতে হবে? সাবজেক্ট যোগ করতে হবে, আবার কি যোগ করতে হবে? ফাইনাইট ভার্ব যোগ করতে হবে। তাহলে এখন এই অংশ তো ক্লজ আছে না, এটাকে কি চেঞ্জ করার দরকার আছে? নাই, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। তাহলে আমাকে ক্লজ বানাতে হবে কোনটাকে? বিংকে। তাহলে ইনসলভেন্ট কারা? দে, তারা। তাহলে এখন যদি আমি দো দিয়ে শুরু করি তাহলে দো বসলো, তাহলে দো কি হবে? দো দে, দো দে আর কি হবে? দো আর হবে না অয়ার হবে? কি হবে? আর হবে না অয়ার হবে? আর। কেন? কারণ এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে দো দে আর কি ইনসলভেন্ট। তাহলে কি হলো? আমার সাবজেক্ট আসলো, ভার্ব আসলো, অবজেক্টও আসলো। তাহলে দো দে আর কি ইনসলভেন্ট, যদিও তারা কি অর্থনৈতিকভাবে কি সামর্থ্যবান না। আর বাকিটা কি চেঞ্জ করার দরকার আছে? নাই, কারণ বাকিটা যেভাবে আছে কি হবে? সেভাবে বসে যাবে। তাহলে কথা কি এখানে সেম হলো না বিপরীত হলো? আগেটার সাথে মিল আছে? বাক্য শুধুমাত্র ধরন পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। তাহলে দো দে আর ইনসলভেন্ট দে ডু নট কি হবে? দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার কি মিনস, দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস। এরপরে আছে কম্পাউন্ড। এখন আমরা কম্পাউন্ড যখন করব তখন হচ্ছে আমরা বলছি যখন দো অলদো মানে কি বিপরীত বোঝায় না, তার মানে এই বাক্যটাকে যখন আমি এবার কম্পাউন্ডে নিব তখন কি দ্বারা করব? বাট। অর্থাৎ দুইটা ক্লজকে আমাকে কি দ্বারা যুক্ত করতে হবে? বাট দ্বারা। এখন দেখো এখানে কি দুইটা সাবজেক্ট ভার্ব সবকিছু কি আছে না? দুইটা ক্লজে আছে না? তার মানে দে আর ইনসলভেন্ট, দে আর ইনসলভেন্ট আছে, দে ডু নট অ্যাডপ্ট এনি আনফেয়ার মিনস আছে। এখন কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে দুইটাই কি হবে? প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজ হওয়ার জন্য মূল শর্ত কি? দুইটা আলাদা আলাদা কি হবে? প্রিন্সিপাল ক্লজ আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখন হচ্ছে এখানে যদি আমি প্রথমটাতে বলি যে এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, আর মাঝখানে শুধু কি ব্যবহার করতে হবে? বাট। তাহলে সেখানে কি দো এর দরকার আর আছে? নাই, কারণ দো দ্বারা কোন সেন্টেন্স বোঝায়? কমপ্লেক্স। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে? দে আর ইনসলভেন্ট বাট দে ডু নট অ্যাডপ্ট এনি কি আনফেয়ার মিনস। তাহলে এটা পার্থক্য বোঝা গেছে তিনটার, যে তিনটা বাক্যকে আমরা কিভাবে করব? যে যদি ডেসপাইট বা ইনস্পায়ার্ড যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে আমাকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ড যে কোনো একটা হতে পারে, যেটাই করতে দেওয়া হোক না কেন, সেটা আমাকে করার সময় খেয়াল রাখতে হবে যে ডেসপাইট ইনস্পায়ার্ড যুক্ত সিম্পল সেন্টেন্স যখন কমপ্লেক্সে যাবে সেটাকে কি দ্বারা করতে হবে? দো অথবা কি অলদো দ্বারা। আর সেটাকে যখন আমি আবার কম্পাউন্ডে নিব সেটাকে কি করব? বাট যুক্ত, বাট দ্বারা কি করব? দুইটা ক্লজকে আমি যুক্ত করব, বাট দ্বারা দুইটা ক্লজকে কি করব? আমি যুক্ত করব। এখন কথা হচ্ছে আমরা তো কমপ্লেক্স করলাম, এখানে আমরা একটা বলেছিলাম একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা কি প্রিন্সিপাল ক্লজ। তাহলে বলো এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রিন্সিপাল ক্লজ কোনটা কমপ্লেক্সের? দো দে আর ইনসলভেন্ট। কারণ কি? তুমি বাক্য পড়লেই বুঝতে পারো কানেক্টর যুক্ত যে ক্লজটা থাকে বেসিক্যালি সেটাই কি হয়? কানেক্টর বা রিলেটিভ প্রোনাউন। কারণ কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনও থাকতে পারে অথবা কি কোনো কানেক্টরসও থাকতে পারে। তাহলে রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটা অথবা হচ্ছে গিয়ে কানেক্টর যুক্ত যে লাইনটা থাকে, যে ক্লজটা থাকে, সেটাই অ্যাকচুয়ালি কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ। ধরো আমি যদি এই লাস্টের লাইনটা বাদ দিয়ে শুধু বলি দো দে আর ইনসলভেন্ট, যদিও কি তারা কি অর্থনৈতিকভাবে কি অসমর্থ, বাক্য কি কমপ্লিট হয়? তার মানে সেটা আরো কি ডিমান্ড করে? বাক্যটা কমপ্লিট হওয়ার জন্য আরেকটা ক্লজ কি করে? তারা ডিমান্ড করে। তাহলে সেজন্য হচ্ছে আমরা পড়ার সময় খেয়াল রাখবো যে কমপ্লেক্স সেন্টেন্স হলে একটা হবে সাবঅর্ডিনেট ক্লজ, একটা কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ।
কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে দুইটাই দেখবা যে তুমি যদি বারটা বাদও দিয়ে দাও, দুইটা আলাদা আলাদা ভাবে কি করতে পারে, তারা নিজেদের অর্থ কি নিজেরা প্রকাশ করতে পারে। তাহলে এই প্রথম নিয়মটা হচ্ছে এইটা। আমরা আরেকটা নিয়ম পড়বো, সেটা হচ্ছে বোর্ডে, ওইটা নিয়মটাও হচ্ছে বোর্ডে অনেক সময় আসে, সেটা আমরা একটু দেখি যে এখানে এক্সাম্পল হিসেবে কি আছে। আরেকটা নিয়ম খুব কমন, আমরা যখন কম্পিটিং করেছি তখন কি এগুলো পেয়েছিলাম? দোল তো পেয়েছিলাম, পেয়েছি পেয়েছি। বার্ড যখন করেছিলে, বার্ড দ্বারাও কিন্তু কি হয়, কম্পিটিং হতে পারে, কারণ এখন কিন্তু নতুন নতুন নিয়মেও কিন্তু আসে। এরপরে হচ্ছে বিং, ডেসপাইট অথবা ইন স্পাইট অফ, এটাও কি কম্পিটিংয়েও আছে, রাইট ফর্ম অফ ভার্বেও আছে, কানেক্টরসেও আছে। এখন আমরা আরেকটা পড়বো সিম্পল সেন্টেন্সে, সেটা হচ্ছে কারণে যদি বোঝায়। এই কারণে বোঝানোর জন্য সিম্পল সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে চারটা হচ্ছে ফ্রেজ ব্যবহার করা হয়। বিকজ অফ, ডিউ টু, অন, অ্যাকাউন্ট অফ, আরেকটা হচ্ছে উইং কি, টু। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে হচ্ছে কারণে কথাটা বোঝানোর জন্য এই চারটা ফ্রেজ দ্বারা বাক্য তৈরি করা হয়। এবং এটা আমরা কম্পেনিং সেন্টেন্সও পেয়েছিলাম, এটা এরকম নিয়ম রাইট ফর্ম অফ ভার্বেও আছে। এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়মটা কি কারো মনে আছে? যে এটার পরে কি করতে হয়, একটা ফ্রেজ দিতে হয়, কোনো ক্লজ দেয়া কি যায় না। আর যখন হচ্ছে আমরা কানেক্টরসে যাব, কানেক্টরে গিয়েও দেখবো যে এই একই জিনিসই আমাকে আবার কানেক্টর হিসেবেও কি করতে হচ্ছে, লিখতে হচ্ছে। এবার কমপ্লেক্সে আসি। এই বিকজ অফ, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, উইং টু যুক্ত বাক্যকে যদি আমাকে কমপ্লেক্স করতে হয়, সেখানে আমাকে যোগ করতে হবে হচ্ছে অ্যাজ, সিন্স অথবা কি বিকজ, অ্যাজ, সিন্স অথবা বিকজ। এবং যেহেতু হচ্ছে এখানে একটা অংশ ওই ডেসপাইটের মতো ফ্রেজ, এখানে বিকজের পরে হচ্ছে অতিরিক্ত সাবজেক্ট এবং কি করতে হবে, ভার্ব যোগ করতে হবে। আর একই ধরনের বাক্যকে যখন আমি কম্পাউন্ড করব, সেটা অ্যান্ড অথবা কি অ্যান্ডসো দ্বারা করতে হবে, অ্যান্ড অথবা কি অ্যান্ডসো দ্বারা করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তারপর আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে এক্সাম্পলে আমরা দেখি, এখানে বলা হচ্ছে দ্য because of poverty, the poor suffers, আচ্ছা face লিখি, the poor face difficulties, the poor face কি difficulties, because of poverty the poor face কি difficulties। এখন এই বাক্যে এই যে ফ্রেজগুলো থাকে, এগুলোকে বাক্যের শুরুতেও লেখা যায়, আবার বাক্যের কি শেষেও লেখা যায়। যেমন এটাকে আবার লেখা যেতে পারে কি হিসাবে, the poor face difficulties because of কি poverty। যেভাবে ইচ্ছা দুইটা যে কোনো একটা ভাবে লিখলেই হবে। এখন এটাকে যখন হচ্ছে আমি আবার কমপ্লেক্সে নিব, তখন আমাকে কি বলেছে, অতিরিক্ত কি যোগ করতে হবে, সাবজেক্ট এবং কি ভার্ব। কেন? কারণ এখানে কি নাই, কোনো সাবজেক্ট ভার্ব নাই। তাহলে এখন যদি বলা হয় পোভার্টি কি কি শব্দ, এটা কি নাউন, পোভার্টি কি নাউন, কিন্তু এই বাক্যে বেসিকলি কাদের পোভার্টির কথা বলা হয়েছে, পুয়ারদের। তাহলে সাবজেক্ট হিসেবে কে থাকবে, পুয়ার। অ্যাজ কি হবে, দ্য পুয়ার, অ্যাজ দ্য পুয়ার কি। এখন পোভার্টি কি লেখা যাবে, পোভার্টি কি লেখা যাবে? তাহলে পোভার্টি লিখতে হলে এখানে কি করতে হবে, তাহলে কি হবে, অ্যাজ দ্য পুয়ার কি সাফার ফ্রম কি পোভার্টি, অ্যাজ দ্য পুয়ার সাফার ফ্রম পোভার্টি কি হবে, দে ফেস কি ডিফিকাল্টিস, as the poor suffer from কি poverty they face কি difficulties। তাহলে এখানে দেখো আমরা বলেছিলাম এখানে সিন্স লিখি, অ্যাজ লিখি, বিকজ লিখি, দা পুয়ার কি বাক্যের সাবজেক্ট, ভার্ব হিসেবে অতিরিক্ত কি যোগ করতে হয়েছে, সাফার, আবার ফ্রম দিয়ে কি করতে হয়েছে, বাক্যটাকে আমাকে কমপ্লিট করতে হয়েছে। সো এক্ষেত্রে এই বাক্যগুলো করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আসলে অনেক কিছু কি করতে হয়, নতুন করে অ্যাড করতে হয়। যখন এই ধরনের সিম্পল বাক্যকে কমপ্লিট করতে হয়, অর্থ কি করার জন্য, কমপ্লিট করার জন্য আমাকে অতিরিক্ত কি করতে হয়, শব্দ এবং কি
অবজেক্ট বলো, অতিরিক্ত ভার্ব বলো, সেগুলো কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। এখন এটাকে যখন আমি আবার কম্পাউন্ডে নিয়ে আসবো, তখন শুধুমাত্র কি যোগ করতে হবে? অ্যান্ড অথবা কি অ্যান্ড সো, যে কোনো একটা। তাহলে কি হবে? এখন এখানে কথা হচ্ছে, যদি আমরা এই বিকজ অফ পভার্টিকে বাক্যের শেষে নিয়ে যাই, তাহলে অবভিয়াসলি এখানেও কি হবে? আমাকে একই কাজই করতে হবে। আবার যখন সেটা করব, তখন কি হবে? কথাটা কি হবে? ঘুরে যাবে। ঘুরে গিয়ে কি হবে? তারা আগে কি করে, মানে এটা যে আমরা যেভাবে প্রথমে লিখেছি এটা তো ঠিক আছে, যে তারা কি করেছে? পভার্টি থেকে সাফার করেছে, তারপর কি তারা ডিফিকাল্টিস কি ফেস করেছে। কিন্তু যখন তুমি ঘুরায় লিখবা, তখন আবার কম্পাউন্ডে গেলে কি করতে হবে? অর্থ অনুযায়ী আগেরটাকে পরে, পরেরটাকে কি করতে হবে? আগে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কম্পাউন্ড করলে কি হবে? অ্যাজ দ্য পুয়ার সাফার ফ্রম কি? সাফার ফ্রম পভার্টি। অ্যাজ হবে? হ্যাঁ, অ্যাজ কি হবে? থাকবে না। তাহলে কথা বলতে হবে, দ্য পুয়ার সাফার ফ্রম কি? পভার্টি অ্যান্ড কি? অ্যান্ড দে ফেস ডিফিকাল্টিস। ডিফিকাল্টিস। তাহলে আমরা চাইলেও অ্যান্ড এর জায়গায় অ্যান্ড সোটাও কি করতে পারবো? ব্যবহার করতে পারবো, যে দ্য পুয়ার সাফার ফ্রম পভার্টি অ্যান্ড সো দে ফেস কি? ডিফিকাল্টিস। তাহলে আমরা এই দুইটা নিয়ম, এটা প্রথমটা বোর্ডেও এসেছে, বোর্ডের এক্সাম্পলটাই আমি দিয়েছি। প্রথম যে নিয়মটা আমরা করেছিলাম, এটাও এই নিয়মটাও বোর্ডে আসে। তো যখন আমরা এগুলো করবো, বারবার আমি বলেছি, এখনো বলবো, যে তোমরা যখনই পড়বা, সেটা হচ্ছে এই যে চারটা ফ্রেজ, এটা কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব প্লাস কি কমপ্লিটিং। ঢাকা বোর্ডে গত 2 বছর বা 23-24 সালে যে প্রশ্ন এসেছে, অনেক সময় দেখেছে চারটা পার্টকে হচ্ছে বিভিন্ন গ্রামারে কি বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে অ্যাজ, সিন্স, বিকজ, এটাও কানেক্টর হিসেবেও আসবে, কমপ্লিটিং এর মধ্যেও আছে, আবার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের নিয়মের মধ্যেও এটা আছে। অ্যান্ড সো, এটা কানেক্টর হিসেবে কি করা হয়? এটাকে ব্যবহার করা হয়। তা আমরা যখনই পড়বো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, আমরা খেয়াল রাখবো যে এই নিয়মগুলো যখন আমরা পড়বো, যাতে ইংলিশের আর কোনো টপিকের সাথে যদি এটার কানেকশন থাকে, সেটার মিল রেখে কি করবো? আমরা একসাথে সেগুলো পড়ার চেষ্টা করব, যাতে কি হয়? কানেক্টর পড়তে গেলে আমি যাতে ভুলে না যাই, কমপ্লিটিং পড়তে গেলে কি আমি যাতে ভুলে না যাই। চেষ্টা করব সবকিছু একসাথে কমপ্লিট করার। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।